আলোচনা শুনবো। আলোচনা নয়, আমি আবারও বলছি যে কিছু এখানে মঞ্চে মত বিনিময়ের জন্য কয়েকজনকে আমরা ডাকবো। আজকের আলোচনার বিষয়বস্তু কেন লিখতে এলাম। এই কেন লিখতে এলাম যারা জানাবেন, মৃত্তিকা মাইতি, দেবাশিস দে, জয়দেব দত্ত, শুদ্ধেন্দু চক্রবর্তী, নিবেদিতা ঘোষ রায়, অম্লান কুসুম চক্রবর্তী। আর এদের মাঝখানে যিনি সূত্রধরের কাজ করবেন সেই সূত্রধর সঞ্চালিকা শ্যামলী আচার্য। আইওয়াতে গিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, তাকে স্কলারশিপ দিয়ে পাঠানো হয়েছিল পড়াশুনো লেখালেখি এইসব কাজের জন্যই। ছেড়ে চলে এসেছিলেন। ছেড়ে চলে আসার কারণ হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায় যেটা বলেন, সে বলাটাও কোথাও কোথাও মনে হয় সবটাই সত্যি কি। কিন্তু যেহেতু তিনি সুনীল গঙ্গোপাধ্যায়, কাজেই আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে আইওয়াতে সেই স্কলারশিপ ছেড়ে প্রায় কোনো আয়ের উৎস না থাকা সত্ত্বেও কলকাতার মাটিতে ফিরে এলেন শুধু বাংলা ভাষায় লিখবেন বলে। আমরা যারা এখানে বসে আছি, আমরাও প্রত্যেকে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে বিভিন্ন পেশা, বিভিন্ন নেশা, বিভিন্ন আবেগ, তার পাশে যেটা বাঁচিয়ে রেখেছি সেটা হচ্ছে বাংলা ভাষায় লিখতে হবে। একটু আগে সুব্রতদা ছিলেন, অগ্রজ সহযোদ্ধা, সোমা ছিল, সে অনুজ। এই দুটি বয়সের সীমারেখা আমাদের মনে করিয়ে দেয় যে আসলে আমরা এখানে যারা জড়ো হয়েছি তাদের ওই সকলেরই অবলম্বন কলম বা কিবোর্ড এবং বাংলা শব্দ, বাংলা অক্ষর, বাংলা বর্ণমালা। লিখতে এলাম কেন, কেন লিখতে এসেছি, কিসের তাড়নায়? সে কি ব্যক্তিগত কোনো অনুভূতিকে প্রকাশ করা, নাকি অন্য কোনো প্রয়োজন ছিল? সম্পাদকের তাড়া, যেরকম বলেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সম্পাদক তাড়িয়ে বেরিয়েছেন তাই নাকি তিনি লিখতে এসেছেন, তাই তিনি লেখেন। আসলে তার লিখতে ভালো লাগে না। মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি, তার সহপাঠীদের সঙ্গে চ্যালেঞ্জ করে গল্প লিখেছিলেন অতসীমামি, সেখানেই শুরু। এমনকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এক ঈশ্বর প্রেরিত দূতের কথা। তার স্কুলে পড়াচ্ছেন এক তরুণ সহকর্মী, তিনি জোর করে লেখান এবং সেখান থেকেই লেখার শুরু। যারা এখানে রয়েছেন, যারা এখানে এই প্যানেলে বসবেন, তাদের কাছ থেকেও এভাবেই জেনে নেব। বরং আমি একে একে ডেকে নিচ্ছি। শ্রী অম্লান কুসুম চক্রবর্তী যদি এসে থাকেন তাহলে তাকে মঞ্চে ডাকছি। জয়দেব দত্ত, জয়দেব দত্ত রয়েছেন এখানে, দেখতে পাচ্ছি। জমকলি গল্পগ্রন্থ দিয়ে জয়দেবকে আমরা চিনতে পারি। জয়দেবকে আমি ডাকছি মঞ্চে। মৃত্তিকা মাইতি, প্রান্তিক জীবনের কথা বলেন, বলেন নারী জীবনের কথা। কেন হঠাৎ শুধু লেখাকেই নিজের অবলম্বন করে নিলেন? মৃত্তিকা মাইতিকে ডেকে নিচ্ছি। শ্রী শুদ্ধেন্দু চক্রবর্তী, মনোরোগ বিশেষজ্ঞ শুদ্ধেন্দুকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো এসে পৌঁছননি। যদি দেরিতেও আসেন তাকে মঞ্চে স্বাগত জানাবো। দেবাশিস দে, দেবাশিস রয়েছেন। দেবাশিস বহুদিন ধরে লেখালেখি করছেন। নিবেদিতা ঘোষ রায়, তারও আজকে এই প্যানেলে থাকার কথা। নিবেদিতা ঘোষ রায়কেও এই মুহূর্তে ডেকে নেব মঞ্চে। যারা বলবেন আর যারা শুনবেন তাদের মাঝখানে ওই রবীন্দ্রনাথের কথা ধার করে বলা যায়, একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুই জনে। হয়তো ওরা ওদের কথা বলবেন, কেন ওরা লিখতে এসেছেন। আপনারাও নিশ্চয়ই মনে মনে বলবেন, সহমত হবেন বা নিশ্চয়ই ভিন্ন মত পোষণ করবেন। আমি প্রত্যেকের বিস্তারিত পরিচয়ে যাচ্ছি না, কারণ আমাদের এখানে ওই একটাই পরিচয় যে আমরা লিখতে চাই, লিখতে ভালোবাসি, আমরা পাঠক, আমরা লেখক হতে এসেছি, চেষ্টা করছি অন্তত। জয়দেব, জয়দেব প্রান্তিক জীবনের কথা বলেছেন। তার গল্পগ্রন্থ জমকুলিতে জয়দেব অনেক দূরের পথ পাড়ি দিয়ে শহরে এসে গ্রামের কথা শুনিয়েছেন।
জয়দেবকেই প্রথমে জিজ্ঞেস করি, কেন লিখতে এলেন? জয়দেব দত্ত। কেন লিখতে এলাম এই কথার উত্তর দিতে গেলে সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে আমি কেন লিখব না। নিজের কথা লেখার সকলের তো অধিকার আছে, তাই সেই অধিকার থেকে আমি লিখি। আমার কাছে লেখা একটা আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন মানুষের শরীর দেখা যায়, কেউ যদি দেখে হ্যাঁ এইটা আমি, সে কিন্তু সম্পূর্ণ মানুষটাকে দেখা যায় না। সম্পূর্ণ মানুষকে দেখতে গেলে সেই মানুষটির শরীরের সঙ্গে সঙ্গে, শরীরের অবয়বের সঙ্গে সঙ্গে তার চারপাশে গাছপালা, হাঁস মুরগি, খামার, পুকুরঘাট, রাস্তা, গ্রামের ঘরবাড়ি, মানুষজনের কথাবার্তা, গান বাজনা, হাসি, মানুষের জীবনযাপনের ধরন এবং মানুষের এই যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এসব নিয়ে একটা পূর্ণ মানুষ। সেই পূর্ণ মানুষের কথা আমি লিখব না কেন? আমি যখন একা থাকি, একা একা বসে খাই, একা বিছানায় শুয়ে ঘুমোই, কিংবা আমি একা বসে লিখি, নানান কথা ভাবি, তখন আমি। আবার আমি যখন বহু মানুষের সান্নিধ্যে আসি, গল্প করি, এই যে যেমন আজকে কথামালাটাকে আমরা এতগুলো মানুষের সান্নিধ্যে এলাম, এত মানুষের সঙ্গে মিশছি, আমার এই সত্তাটা প্রত্যেকের কাছে একটু একটু করে চলে যাচ্ছে। এই যে চলে যাওয়া এতগুলো মানুষকে নিয়ে একটা ব্যক্তি, আর এক আমি। এই শুধু আমিই নয়, আমার সত্তার সঙ্গে আরও যত সকল মানুষের সত্তা আছে, সেই সত্তাগুলো মিশে একাকার হয়ে যায়। তাই আমি এদের সঙ্গে থেকে বড় বেশি একাত্ম বোধ করি। শুধু মানুষের সঙ্গে নয়, জগতের যত কিছু, সবার সঙ্গে আমি কি করে একাত্ম হব, সেই একাত্ম সাধনার জন্য আমি আমার কলম ধরে নিয়েছি, আমি আমার গল্প, আমি আমার সাহিত্য লিখি। নমস্কার। সাধারণত লেখক মানেই তিনি চেষ্টা করেন কোনো নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে লিখতে। নিজেকে তিনি তুলে নেন তার লেখার মধ্যে থেকে, অনেক দূরে বসে হয়তো তৈরি করেন তার নিজস্ব আখ্যান বা কাহিনী, যেটি শেষ হলে সেটি আর লেখকের থাকে না, হয়ে যায় পাঠকের। জয়দেব তার কথার মধ্যে যে নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে কেন লিখবেন না এই প্রশ্ন তুললেন, সেই রকম জায়গা থেকে যদি আমরা ভাবি যে শুধুই কি নিজের কথা, তার চারপাশের কথা নয়, সমাজের কথা নয়। দেখুন, বাংলা সাহিত্য যারা শাসন করেছেন, সেই 3 বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি যে তারা যে সময়টায় দাঁড়িয়েছিলেন, অর্থাৎ বিশ্বযুদ্ধ দেখেছেন মহামারী, দেখেছেন দেশভাগ, দেখেছেন 2টি প্রতিবেশী দেশের মধ্যে হানাহানি, এবং সেই সময়ে দাঁড়িয়ে একটার পর একটা সময়ের তাগিদে তৈরি করেছেন বিশেষ কিছু রচনা। দেবাশিস দে রয়েছেন, তরুণ তুর্কি। তাকে জিজ্ঞাসা করব, তিনি যে লেখেন, তিনি কেন লেখেন, কেন লিখতে এলেন, বা তার লেখার পেছনে এরকম কোনো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তাগিদ থাকে কি? দেবাশিস। প্রথমে নমস্কার জানাই। এবার কেন লিখতে আসি সেটাই, যেদিনকে আমি ফোনটা পেয়েছিলাম খুব অবাক লেগেছিল। এতদিন ধরে গল্প পড়তেই ডাকা হয়েছিল, এবার যে লেখককে গল্প যে লেখে তাকে ডাকা হয়েছে, এটা বেশ ভালো লাগলো। মানে তাও কি বলতে পারবো বা কি লিখি নিজেও জানি না। এবার গল্প লিখি কেন, কিছুটা পারিবারিক পরিবেশ থেকে এসছে গল্প লেখার ব্যাপারটা। আর দ্বিতীয় হচ্ছে যে যেমন সবাই অবসর সময় কাটায়, অবসরে নিজের মনে সুপ্ত কিছু বাসনা জেগে ওঠে, সেই রকমভাবেও একটা কিছুর থেকেও আসতে পারে। আর তৃতীয় হচ্ছে আমরা যখন দেখি যে
একই রকমের মানুষ দেখছি, মানে একই মায়ের 3টে ছেলে দেখি, 3টে ছেলে 3 রকমের হয়। এই যে বৈশিষ্ট্যটা, এটা আমার কাছে খুব অবাক লাগে। এরকমই সব কিছুর মধ্যেই একই রকমের হলেও আলাদা আলাদা বৈশিষ্ট্য, কিংবা কিছু কিছু জিনিস হয়তো আমরা পথ চলতে চলতে মনে দাগ কেটে যায়, সেই ব্যতিক্রমী জিনিস আমরা হয়তো প্রতিবাদ করতে পারলাম না, বা কিছু যেটা মানে ভাষার মাধ্যমে প্রকাশ করলে সেই জিনিসটা ক্লিয়ার হবে। এই জন্যেই মেনলি আসা আর কি, এটাই। হ্যাঁ, লেখাটা আমার একটু কমই হয়, সম্পাদকের চাপেই হয়, সেটাও সত্যি। আর তেমন কোনো তাগিদে নয়, সম্পাদকের চাপেও বেশ কিছুটা লেখা হয়। এই পরপর যে দুজনের কথা শুনলাম তা থেকে একটা বিষয় পরিষ্কার, এরা অন্তর্মুখী। কারণ অন্তর্মুখী মানুষ নিজেকে প্রকাশ করেন কম, অন্তত কথায় প্রকাশ করেন কম, লেখায় প্রকাশ করেন বেশি। হয়তো সেটাও লেখার একটা তাগিদ বই কি। যখন অন্তর্মুখী মানুষ তার নিজের কথা সরাসরি কনভারসেশন বা কথোপকথনে তুলে ধরতে পারছেন না, যখন মনে হচ্ছে তার কাছে সেই নির্দিষ্ট শব্দ শুধুমাত্র কলমেই আসবে, তখনই হয়তো তিনি লেখার তাড়না অনুভব করেন। ছেলেবেলায় বইয়ের আকর্ষণ প্রায় প্রত্যেকেরই। নিবেদিতার কাছে একটু যাব, যে তার লেখার পেছনে, তার লিখতে আসার পেছনে আর কি কি কারণ কাজ করতে পারে। সম্পাদকের দায় যেমন একটা কাজ, একটা তাড়না তো বটেই। আমি সাংস্কৃতিক, আমাদের যে চারপাশের সাংস্কৃতিক আবহ, যে পরিমণ্ডল, যে রাজনৈতিক পরিস্থিতি, সেক্ষেত্রে মনে হতে পারে যে কথা আমি মুখে বলে বোঝাতে পারছি না, বা যে প্রতিবাদ আমি রাস্তায় নেমে করব না, সেটি উঠে আসবে আমার লেখায়। তার কাছে এরকম কোনো তাড়না আছে কি না, যেখান থেকে তিনি লিখতে চান, তিনি লিখতে এসেছেন? নিবেদিতা ঘোষরায়। নমস্কার সবাইকে, আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আমার এই লেখালেখির ব্যাপারটা খুবই একটা ভিন্নতর কারণ রয়েছে এর মধ্যে। সেটা হচ্ছে যে একদম ছোটোবেলায় আমি খুব অসুস্থ থাকতাম, যার ফলে স্কুলে অনুপস্থিত থাকতাম। আমার কোনো ভাই বোন ছিল না, বন্ধুবান্ধবও হয়নি সেই কারণে। তো আমি গোটা শৈশবকালটায় আক্রান্ত থাকতাম ভীষণ একটা নিঃসঙ্গ বিষাদে। এবং আর একটা জিনিস আমার মধ্যে হতো, সেটা হচ্ছে যে প্রাকৃতিক কোনো ঘটনা বা দৃশ্য, বড় পাহাড়, কোনো বিশাল জলাধার, নদী, এরকম কিছু, বা জ্যোৎস্না রাত্রি, এরকম কোনো ঘটনা আমার মধ্যে একটা এমন অভিঘাত সৃষ্টি করতো যে আমার একটা ফাংশনাল ফিট হতো সেই সময়। পরে সেটা ডাক্তার বলেছিল যে পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম হাইলি সেন্সিটিভ হলে এগুলো হয়। তো এরকম ছোটোবেলা কাটার ফলে আমি ধীরে ধীরে খুব পিছিয়ে পড়ছিলাম, খুব ব্রাত্য হয়ে যাচ্ছিলাম, মুখ চোরা বলে মিশতে পারছিলাম না। তো আমার বাবা লেখালেখি করতেন বলে বাবা এগুলো বুঝতে পারতেন আমার। তো সেই সময় আমার কাকার একটা উঠে যাওয়া প্রেসের বাতিল মোটা হিসেবের খাতা পড়েছিল কোনায়, সেটাই বাবা ঝেড়ে ঝুড়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, এটাতে তোর মতন করে তুই কিছু করবি, লিখবি, এরকম না। তো আমি খাতাটা নিয়েই থাকতাম জানলার পাশে বসে। হাবিজাবি অনেক কিছুই আমি প্রথম লিখেছিলাম, যে আমি বেগুন পোস্ত খেয়েছি, মা আমায় ক্রিম বিস্কুট দেয়নি, আমার একটা লেজ থাকলে ভালো হতো, এ সমস্ত। তো বাবা বলে, এসব কী লিখলি? আমার এরম মনে হলো, আমি লিখলাম। তারপর কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি কেটে যাওয়ার পর জীবনে অনেক বড় বড় ক্ষত আসতে থাকলো। এবং রাইফেল থেকে যখন 303 গুলি বেরোয়, তখন সে শরীরের মধ্যে যখন ঢোকে, ক্ষতটাকে অনেক বড় করে দিয়ে যায়। গুলির আকার ছোট, ক্ষতর আকার বড়, অর্থাৎ এক্সপিরিয়েন্স যাই হোক, আর্ট লার্জার দ্যান লাইফ হয়। আমার ক্ষেত্রে ধীরে ধীরে অনেক কিছু অভিজ্ঞতা, অনেক কিছু ক্ষত আসতে থাকলো। আর ভাড়াটে সৈনিক যেমন যুদ্ধক্ষেত্রে আর জঙ্গলে যেমন বাঘ আড়াল পাকড়ায়, আমি তেমনি ধীরে ধীরে কোনায় লুকোতে থাকলাম।
তো এই ক্রাইসিসগুলোর থেকে আমি এমন একটা জায়গায় গেলাম যখন আমি একদম সম্পূর্ণ নিঃসঙ্গ একজন। তারপর আমার ক্ষেত্রে যে জিনিসটা হলো, যে প্রাকৃতিক দৃশ্য আমাকে ছোটোবেলায় একটা অভিঘাতের সৃষ্টি করতো আর শারীরিক অসুস্থতা হয়ে যেত, একটা ব্যাখ্যাহীন ব্যাপার যেটা আমি কাউকে বলতে পারতাম না বুঝিয়ে সে সময়, সেই প্রকৃতি আমাকে তারপর সেই নিরাময়টা দেয়। আমি নর্থ বেঙ্গলে কাজের সূত্রে ছিলাম অনেকগুলো বছর। সেইখানে থাকতে থাকতে আমার জঙ্গলের, বৈকুণ্ঠপুর জঙ্গলের পাশেই আমার ঘর ছিল, সেখানে থাকতে থাকতে আমার মধ্যে একটা এমন কিছু জিনিস জন্ম নিল যেটা লেখায় পরিণত হতে থাকলো। এবং তার আগে যে লাইব্রেরিতে আমাকে বাবা ভর্তি করেছিল, সেখানে আমি একদম বুঁদ হয়ে পড়েছিলাম, প্রচুর বইপত্রও পড়ছিলাম সে সময়। তারপর ধীরে ধীরে আমি দেখলাম যে এই যে মাইলের পর মাইল বিস্তৃত মাঠ পড়ে আছে, জ্যোৎস্না রাত্রি পড়ে রয়েছে, প্রকৃতির এত অপার সৌন্দর্য পড়ে রয়েছে, এর মধ্যে ধীরে ধীরে মন শান্ত হতে হতে আমার মনে হলো যে এগুলো সাধারণ মানুষ দেখতে পারে না, বা দেখার মতন মন সবসময় তৈরি করতে পারে না। একজন সাহিত্যিকের উচিত সেই আনন্দের সংবাদ তাদের পৌঁছে দেওয়া। তো এই ঘটনাটার মধ্যে দিয়ে আমি একটা ইউফোরিয়া বা একটা পরমানন্দর জিনিস পেতে লাগলাম, খুব স্পিরিচুয়ালি প্র্যাকটিসের মধ্যেও ঢুকে পড়েছিলাম সে সময়। তারপর ধীরে ধীরে আমার লেখা আমাকে একটা শান্ত জায়গা দেয়। তো আমার লিখতে আসার গল্পটা এরকমই। এখনো পর্যন্ত আমার মধ্যে অস্থিরতা রয়েছে, কিন্তু প্রকৃতি আমাকে শান্তি দেয় এবং সেই বার্তাটাই আমি পৌঁছে দিতে চাই। আমার সমস্ত গল্পগুলোর মধ্যেই প্রকৃতির একটা বড় ভূমিকা থাকে, শহরের প্রকৃতি, গ্রামের প্রকৃতি, সবটাই। এইটুকুই আমার কথা। নমস্কার। শহর জীবনের বাইরে যিনি প্রান্তিক জীবনকে দেখেন, যিনি নারী জীবনকে দেখান আমাদেরকে, তিনি মৃত্তিকা মাইতি। তার নামের মতোই তার লেখাও মাটির গন্ধ বহন করে। তার কাছে জানতে চাইব কেন লিখতে এলেন, কারণ লেখা ছাড়াও মেয়ে মানুষের তো আরও অনেক কাজ থাকে, তাই না? উপস্থিত সকলকে নমস্কার। কথামালাকে ঠিক ধন্যবাদ দেব না, কারণ এই অভিনব বিষয়গুলোকে বের করে তার মধ্যে এই জড়িয়ে নেওয়া এবং সেটা নিয়ে বলতে হবে, কি বলবো জানি না, সেই জন্য কথামালাকে আমি ধন্যবাদ দিচ্ছি না। আমার লিখতে আসাটা, মানে আমি লিখতে এলাম কেন, এইটা না হয়ে আমার কাছে প্রশ্ন প্রথমে ছিল যে আমার দ্বারা কি লেখা হবে, আমি কি লিখতে পারি। কারণ আমি প্রথমে গ্রামে থাকতাম এবং তারপরে শহরে আসি। শহরের মানুষজন দেখতে থাকি এবং গ্রামে আর এই শহরের মাঝখানে আমার মাকুর মতো টানাটানি চলছিল, এখনও চলছে। এবং এই লিখতে মানে এই কথাটা বলার আগে আমার একটা শ্যামল গঙ্গোপাধ্যায়ের বলা একটা কথা মনে পড়ছে। তিনি নাকি বলেছিলেন যে যার শৈশব নেই পকেটে, সে যেন প্রতিভার পুকুরে সাঁতার কাটতে না নামে। এই কথাটার গুরুত্ব আমি এখন বুঝছি, কারণ আমি যখন গ্রাম থেকে শহরে আসি তখন আমার পড়াশুনো অতি সামান্য এবং এই পত্রপত্রিকা, আলোচনা সভা, বইপত্র এসবের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। শহরে আসার পরে সেটা আমি পাই এবং তারপরে আমার নতুন করে পড়াশুনো শুরু হতে থাকে। কিন্তু আমার যে বলার কথাগুলো সেগুলো তো আমি মুখেই বলতে পারি, তার জন্য লিখতে হবে কেন? আমাকে যিনি লিখতে বলেছিলেন, মানে আমার যিনি ঘেঁটি ধরে লেখায় নিয়ে এসেছিলেন, তিনি বললেন যে তুমি, আমার ওই বলা কথাগুলো শুনে উনি আমাকে বলেছিলেন তুমি লেখো। আমি বললাম কেন লিখব? পাঠক হয়ে, মানে পড়েই তো আমার আনন্দ হচ্ছে, আমি পাঠকই থাকতে চাই। কিন্তু বাধ্য হয়ে একদিন আমাকে লিখতে হলো এবং আমি একটা ছোটোবেলার একটা কাহিনী লিখে দিয়েছিলাম। আমার মনে যা এসেছিল তাই লিখেছিলাম, কারণ আমি তখন বানান জানি না, ব্যাকরণ জানি না, কী লিখব, যা মনে হয়েছে তাই লিখে দিয়েছি। ওই মনে হওয়াটাই বোধহয় গণ্ডগোল হলো, কারণ যিনি আমাকে লেখায় এনেছিলেন তিনি পড়ে বললেন তুমি লেখো, গদ্য নয় গল্প, কাহিনী বানাতে হবে না, তোমার যে পায়ের তলার মাটি তুমি যা জেনেছো সেটাকেই লেখো। কিন্তু আমি
তখনও লিখি না, মানে লিখতে শুরু করিনি, পড়ছি। এবং সেই পড়তে পড়তেই যখন আমি লিখতে আসি, তখন মনে হলো এই যে সমাজের মানুষ, আমাদের চারপাশ, সেগুলোকে মানে লেখায় আসতেই হবে। তারপরে যখন আমি এক মিনিট, যখন আমি লিখতে শুরু করেছি, তখন আমাকে যিনি আমাকে লেখা এনেছিলেন তিনি বললেন যে তুমি তোমার নিজের কাহিনীগুলো যখন লিখবে, লেখার সময় ভাববে যে তুমি নিজের কথা নয়, অন্যের কথা লিখছো। তো সেই কথাগুলোকে যখন আমি সাজিয়ে গুছিয়ে বলতে শুরু করেছি, আমার কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে বলতে শুরু করেছি, তখন অন্যের কাছে সেগুলো অজানা। কলম নিয়ে আমি সেইগুলোই লিখতে শুরু করলাম, এবং যা আমি আগে দেখেছি সেগুলোকে নতুন করে দেখতে শুরু করলাম। এবং সেই জন্যই তো আমি লিখতে এসেছিলাম। এভাবেই আমার লিখতে আসা। ধন্যবাদ সকলকে। আমরা পেয়েছি শুদ্ধেন্দু চক্রবর্তীকে। মনোরোগ নিয়ে যার কারবার, সঙ্গে অন্যান্য বহু বিষয়ে তার উৎসাহ। কিন্তু মৃত্তিকার কথা শুনতে শুনতে একটা বিষয় মনে হচ্ছিল যে আসলে আমরা লিখতে ভালোবাসি, সেই ভালোবাসাটুকু কোথাও ভেতরে থাকে। শুদ্ধেন্দুর কাছে যাব, কারণ যেহেতু টাইম কনস্ট্রেইন্ট একটা রয়েছেই, এর পরপর সমস্ত অনুষ্ঠান। শুদ্ধেন্দু চক্রবর্তী, যিনি কবিতা এবং গল্প দুটোতেই সমান স্বচ্ছন্দ, এবং তার উপন্যাসও আমি পড়েছি, তার স্বাচ্ছন্দ্যের পরিমাপ আমি জানি। গানেও তার অনাবিল একটা সহজাত একটা প্রতিভা তার রয়েছে। শুদ্ধেন্দু একটু দেরি করে এসে পৌঁছেছেন, হয়তো এতক্ষণের অনুষ্ঠানের নির্যাস তার কাছে পৌঁছয়নি। কিন্তু এটুকু তো ঠিক যে আমরা কেন লিখি, লিখতে কেন ভালোবাসি, বা কেন লিখতে এলাম, এই প্রশ্ন তার কাছে করলে তিনি যে কোনো সময় যে উত্তরটি দেবেন, আজকে সেখানে মাইক্রোফোনের সামনে নিশ্চয়ই সে একই কথা বলবেন। শুদ্ধেন্দু। ধন্যবাদ দিদি, সকলকে প্রণাম জানাই। বিষয়টা হচ্ছে কেন লিখতে এলাম, এই যে এই বিষয়টা নিয়ে আমি বাড়িতে যে আলাদা করে খুব ভাববার সুযোগ পেয়েছি তা নয়, কারণ ভাবতে হয়নি। কেন লিখতে এলাম এটা আসলে আমাকে ভাবতে হয়নি, তার কারণ হচ্ছে ওই যে দিদি বললেন না যে মনোরোগ বিশেষজ্ঞের বেশিরভাগ সময় নিজেরই মন খারাপ থাকে। এটা প্রমাণ করে যে মনোরোগ বিশেষজ্ঞ কোনো অতিমানব নন, কোনো রোবট নন, তারও একটা মন আছে, বেশিরভাগ সময় নিঃসঙ্গতা থাকে। তাছাড়া ছোটোবেলা থেকে না আমার কোনো বাড়ি, এখনও বাড়ি নেই, মানে বাড়ি বলে মানে সকল যেটা পার্মানেন্ট অ্যাড্রেস বলে, সেই পার্মানেন্ট অ্যাড্রেস আমার ছিল না। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, এই ভাড়া বাড়ি। তা তখন ভাবতাম, যখন প্রাইমারি স্কুলে পড়তাম, যে ক্লাস 1-2তে যে আমার তো স্কুল হবে, স্কুলের অ্যাড্রেসটা তাহলে আমার একটা মানে পার্মানেন্ট অ্যাড্রেস হবে। ঘটনাচক্রে এমন একটা স্কুলে পড়লাম যে স্কুলেরও কোনো নিজস্ব বাড়ি ছিল না। তো সুতরাং আমি পাঠভবন স্কুলের ছাত্র, ছোটো থেকে মন্টেসরি থেকে হায়ার সেকেন্ডারি অবধি 4টে বিল্ডিং আমরা পেয়েছি। হ্যাঁ, প্রাইমারি, মন্টেসরি প্রাইমারি, হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি, 4টে বিল্ডিংই ভাড়া বাড়ি। হ্যাঁ, ওপরে বাড়িওয়ালা থাকতেন। তার মধ্যে প্রাইমারি বিল্ডিংটা ছিল মৈত্রী দেবীর বাড়ি, এবং আমরা সবকটা বিল্ডিংই ভাড়া বাড়ি পেয়েছি। তো সুতরাং যখন পরবর্তীকালে ভাবলাম, তারপরে বাবার কাছে পরে শুনলাম যে ওপার বাংলা থেকে চলে আসার যে দুঃখগুলো, তারপরে ঠাকুমার কাছে শুনতাম ময়মনসিংহের গল্প, এগুলো শুনে তখন ভাবলাম যে সত্যি মানে, আর ইদানিং যেটা হয়েছে একটা পার্মানেন্ট অ্যাড্রেসের যে ব্যাপারটা, তো ভাবতাম যে তাহলে আমার পার্মানেন্ট অ্যাড্রেস ঠিকানাটা কোথায়। এই ঠিকানাটা খোঁজা নিয়ে আমার একটা প্রথম দুঃখের কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার কোনো ট্যাগ ছিল না। ট্যাগ মানে ত্যাগ নয়, মানে যেটা বলা হয়, যেটা হয় আর কি, যে মানে আমি না প্রচণ্ড উচ্চবিত্তের মানুষ, না প্রচণ্ড নিম্নবিত্তের মানুষ। মাটির সাথেও আমার যোগাযোগ অতটা নেই, কারণ আমার জন্ম কলকাতায়। আবার
বিরাট যে বিলাসিতা, যে সেই সাংঘাতিক মার্বেলের ঘর টর, সেগুলো দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি একটা মধ্যবিত্ত ঘর থেকে এসেছি। মধ্যবিত্ত ঘরের একটা অসুবিধে হয় যে প্রথম যখন অর্থনৈতিক খুব সমস্যা হয়, তারা কারোর কাছে হাত পাততে পারেন না। কারণ মধ্যবিত্ত ঘরে টাকা না থাকলে একটা জিনিস খুব থাকে, সেটা হচ্ছে আত্মসমন। তো ছোটোবেলা থেকে চরম দারিদ্র দেখেছি। তাই পরবর্তীকালে যখন আমি এই চিকিৎসা জগতে প্রবেশ করলাম, তখন আমি সেটাকে খোঁজবার চেষ্টা করলাম যে ঠিকানাটা কি তবে এমন পাবো। দুর্ভাগ্যবশত যে মেডিকেল কলেজে ঢুকলাম সেটাও ভাড়া বাড়ি। সুতরাং যেটা হচ্ছে যে ঠিকানা খুঁজতে বন্ধু খুঁজতে বেশিরভাগ সময় বন্ধু বান্ধবরা যারা স্কুলে বন্ধু ছিল, তারা ভাবলো যে বাবা তুই তো মেডিকেল কলেজে পড়ছিস, তাহলে তুই বিরাট ভালো স্টুডেন্ট মানে সরিয়ে দেওয়া আর কি, ভালো স্টুডেন্ট মানে সরিয়ে দিল আর কি। আর মেডিকেল কলেজে যখন ঢুকছি তখন দেখছি যে আমার বন্ধুবান্ধবরা সব গাড়ি ফাড়ি করে, যারা হোস্টেলে থাকে তারা হোস্টেলে থাকে, হোস্টেলে একটা আলাদা বৃত্ত। আমরা ডে স্কলার, সেই বোকা পার্ক সার্কাসে স্টেশনে ট্রেনে করে যাই, হেঁটে যাই, একদিন সাইকেলে করেও গেছি, এরকম হয়েছে বন্ধের দিনে। তো বন্ধুবান্ধবও সেরকম নেই, তা নিঃসঙ্গতা। তা এই যে বন্ধুহীন ঠিকানাহীন একটা মানুষ, যার আবার কোনো সেরকম ট্যাগও নেই যে আমি অমুক জায়গার বা আমি অমুক গোষ্ঠী, মধ্যবিত্তের তো কোনো গোষ্ঠী হয় না। তো সেখানে তখন আমার যেটা হলো, সেটা আমি খুঁজতে শুরু করলাম আমার সেই চরিত্রগুলোকে, বন্ধুগুলোকে বা ঠিকানাকে আমার গল্পের মধ্যে। এবং সেটাই আমার লেখালেখির প্রথম এবং এখনও পর্যন্ত প্রেরণা। আমি গল্পের মধ্যে যে মানুষগুলোকে বা যে চরিত্রগুলোকে খুঁজে পাই, সকলে যে আমি সবসময় যে দায়বদ্ধতা থেকে লিখি যে সমাজে কী ভাববে বা এটা এই হওয়া উচিত, সেটা অনেক সময় হয় না। এবং সেটা আমি আমার অগ্রজদের কাছ থেকে শিখেছি। আমার এখানে আমার অনেক গুণীজন আছেন যাদের কাছ থেকে আমি এখনও শিখি। তো তাদের কাছ থেকে আমি শিখেছি যে সবসময় যে মানে সেটা মেনটেন করা সম্ভব হয় তা নয়। এবং মনোরোগের বৃত্তে আসার পরে আর একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম, সেটা হচ্ছে গল্প লেখা আমার কাছে কিন্তু, আমার ব্যক্তিগতভাবে বলি, আপনাদের ক্ষেত্রে কী হয় আমি ঠিক জানি না, প্রকাশ পাঠক সেগুলো তো বেশ একটা মানে চিত্ত বিনোদনের জায়গা বা আত্মতুষ্টির জায়গা বা একটা প্রত্যাশার জায়গা, যাই হোক। কিন্তু আমার কাছে গল্প লেখার যে বিষয়টি, সেটা একটা থেরাপির মতো কাজ করে। আমি এই যে থেরাপির কথাটা বললাম, এটা প্রথম আমি ভাবতাম যে এটা একটা কল্পিত ব্যাপার, মানে সব ব্যাপারে এটা থেরাপি জুড়ে দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। পরে আমি অনেক লিটারেচার দেখলাম 2018 সালে একটা টাস্কান বলে একজন ভদ্রলোক তার গবেষকদের সাথে একটা লিটারেচারের উপর একটা রিসার্চ আর্টিকেল বার করেছেন, সাইকিয়াট্রি অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোফার্মাকোলজি, এই জার্নালটা বেরিয়েছিল 2018 সালে। ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সূচিবাই যাকে বলে আমরা, সূচিবাইয়ের রোগীদের ওপর ওনারা একটা গল্প লেখার ওয়ার্কশপ করেন, তাতে ফল পাওয়া যায়, ইতিবাচক ফল পাওয়া যায়। ডিপ্রেশন এবং সাইকোসিস দুটোর ক্ষেত্রেই 2022 সালে মোহাম্মদ এটাল তার একটা রিসার্চ পেপার আছে, সেটাও কিন্তু বলছে যে স্টোরি রাইটিং ক্যান বি আ থেরাপি। তো এই মুহূর্তে আমার তো স্টোরি থেরাপি ক্লিনিক আপনারা যদি বলেন তাহলে ভাববেন যে হ্যাঁ শুদ্ধেন্দু চক্রবর্তী এখানে এসেও চেম্বারের বিজ্ঞাপন দিচ্ছে, তা নয় একেবারেই। কিন্তু যাই হোক, আমার কাছে কিন্তু স্টোরি রাইটিং ইজ আ থেরাপি। গল্প লিখে আমার ভালো লাগে, গল্প লিখে আমার মনের শুশ্রূষা হয়, এবং গল্প পড়ে শুধু যে লেখা তা নয়, গল্প পড়েও আমার মনের শুশ্রূষা হয়, যাকে বলা হয় ন্যারেটিভ থেরাপি। অনেক সময় সবসময় তো নিজে লিখতে ভালো লাগে না, সবসময় কি নিজে বলতে ভালো লাগে? এই যে আমি এসেই খালি নিজে বলতে শুরু করে দিলাম, আমি শুনতে পেলাম না। তা শোনার মধ্যে অন্যদের গল্প পড়ার মধ্যে একটা অদ্ভুত শুশ্রূষার ভাব আছে, একটা থেরাপি আছে। সেটা কিন্তু কখনো আপনাকে একা হতে দেবে না, সেটা কখনো আপনাকে মনে হতে দেবে না যে আপনি ঠিকানাহীন। পরবর্তীকালে আমি গল্প পড়তে কৃষ্ণনগরে আমার একটা ঠিকানা পেয়েছি, বনগাঁতে আমি একটা ঠিকানা পেয়েছি, মেদিনীপুরে আমি ঠিকানা পেয়েছি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, সব জায়গায় যখনই যাই ওই গল্প করতে মনে হচ্ছে আরে এখানে তো আমার একটা বাড়ি ছিল, ওই তো সেই চরিত্রটা এখান থেকে এসছে। তো পৃথিবীটা অনেক বড় হয়ে যায়। তো আমার মনে হয় এই জন্যই বোধহয় গল্প লিখতে আসা, এবং এই জন্যই বোধহয় আজীবন গল্প লিখে যাব। কেন লিখতে এলাম তার কারণ হচ্ছে আমার একটা চিকিৎসার প্রয়োজন ছিল, সেই চিকিৎসাটা আমাকে গল্প জুগিয়েছে। নমস্কার।
অম্লান কুসুম আসেননি, থাকলে তার কাছ থেকে একটা অন্য অ্যাঙ্গেল পাওয়ার ইচ্ছে ছিল। আপনারাও হয়তো প্রত্যাশা করছিলেন অম্লান কুসুম আসবেন এবং তার কাছ থেকে জেনে নেওয়া যাবে যে তিনি কেন লিখতে এলেন, সেখানে পারিবারিক প্রেক্ষাপট কোনো বড় ভূমিকা নিয়েছে কিনা, তাহলে হয়তো এই আলোচনার বৃত্ত সম্পূর্ণ হতো। দিনের শেষে বা এই অনুষ্ঠান পর্ব শেষ করার মুহূর্তে একটাই কথা মনে হয়েছে যে আসলে তো প্রত্যেক শিল্পী সকলে প্রত্যেকে একা, প্রত্যেককে তো একটা গভীর নির্জন পথ বেয়েই যেতে হয়, কাজেই সেক্ষেত্রে শব্দ, অক্ষর, বর্ণমালা ছাড়া আর কিছুই হাতে থাকে না। যারা লিখতে এসেছেন, যারা লিখতে এসেছেন, যারা লিখতে আসবেন, যারা আমাদের পথপ্রদর্শক লেখক হিসেবে, প্রত্যেককে নমস্কার, আর কথামালার উদ্যোক্তাদের ধন্যবাদ। এই পর্ব এই পর্যন্তই, আবার পরের পর্বে।